guys, welcome to my channel. This is me Donna and you're watching me on Bong Packers, where we talk about food, travel and everything in between. And with that, আমরা আজকে চলে এসেছি দিল্লি সিরিজের চ্যাপ্টার 4 নিয়ে। I hope তোমরা এই দিল্লি সিরিজের ব্লগগুলো ফলো করছো, and in addition to that series আজকে আমরা চলে এসেছি হচ্ছে হুমায়ুন টুমে, যেটা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। So let's begin the journey. তো চলো এই কমপ্লেক্সটার ভেতর ঢোকা যায়। এখানে ঢোকার জন্য আমাদের ফার্স্টে টিকিট কেটে নিতে হবে, যেটা ইন্ডিয়ানদের জন্য 40 অ্যান্ড ফরেনারদের জন্য 600। এই পুরো এরিয়াটি ইজ ভেরি হিউজ, ইটস লাইক 30 acres, মোর দ্যান 30 acres রাদার, যেটা মোগল এরিয়ার একটা জায়েন্ট আরবান ডিজাইন এক্সপেরিমেন্ট। এই গেটের ভেতর দিয়ে যে আমরা ঢুকছি, এইটা হলো ওয়েস্ট গেট। গেটের ওপর দিকে তাকালেই তোমরা দেখতে পাবে গর্জিয়াস স্যান্ডস্টোন, হোয়াইট মার্বেল আর জিওমেট্রিক প্যাটার্নের ডিজাইন, মোগলদের যেটা আর্কিটেকচার সিগনেচার ছিল। এই সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে, যেখানে হাওয়াতে মিশে আছে মুঘল রাজসিকতার গন্ধ, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। দিল্লির হৃদয়ের মধ্যে এই জায়গাটা হলো একটা গল্পের জানলা, যেখানে সম্পূর্ণ এক রাজ্যের শুরু আর শেষ দুটোই লেখা আছে। বু হালিমা গেট, the silent guardian of the time. Look at this ancient archway in front of me. This is Bu Halima Gate, one of the most mysterious part of Humayun's tomb complex. এই জায়গাটা কিন্তু অনেকেই এড়িয়ে যায়, but honestly, it is like an forgotten doorway of history. Historians still have debate who Bu Halima really was. কেউ বলে she was a noble lady from Humayun's court, আবার কেউ বলে she was a nurse who raised him like her own son. Just imagine, centuries ago, her presence was so powerful that even today, the entire western entrance dedicated to her. Walking through this gate feels like walking through the threshold of centuries, from moral world to the timeless realm of remembrance. এখানে বাইরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়, আর যেটা পড়ে থাকে only peace and full of history. হুমায়ুন দ্বিতীয় মুঘল সম্রাট, একজন রাজপুরুষ নয়, একজন মানুষ যিনি জীবনের শেষ অবসান পেতে এসেছিলেন এই মাটির গোধূলির বুকে। হাজি বেগম বা বেগা বেগম, তার স্ত্রী, তিনি এই মকবরার স্বপ্নদ্রষ্টা। বলতে পারো, this place is not just a tomb, it's a love letter written in a red sandstone. Humayun's tomb completed in 1572, one of the first garden tombs in the Indian subcontinent. A place that later inspired the greatest monument of love, the Taj Mahal. কিন্তু এই মকবরার শান্তি, এই আলোর খেলা, এই বাগানের শৃঙ্খলা তাজের মতো জাঁকজমকপূর্ণ নয়। ইটস কোয়াইট, ইটস মেডিটেটিভ, যেন এক প্রার্থনার মতো। হুমায়ুনস টুম্ব শুধু একটা মকবরা নয়, এটা এক রাজা আর এক রাজ্যের অসমাপ্ত স্বপ্নের কাহিনী। একটা গল্প যেখানে ভালোবাসা, ক্ষমতা, হারানো আর স্মৃতি সব একসাথে বোনা। 1530 সালে হুমায়ুন দিল্লির সিংহাসনে বসলেন। তখন মুঘল সাম্রাজ্য নতুন, বাবর মারা গেছেন আর রাজ্য তখন অস্থির। হুমায়ুনের চোখে তখন একটাই স্বপ্ন, আ গ্রেট মুঘল এম্পায়ার। কিন্তু ভাগ্য তাকে শান্তি দেয়নি। আফগান রুলার শের শাহ সুরি তাকে পরাজিত করল। হুমায়ুন হারালেন সব, রাজ্য, গৌরব, সম্মান, আর গেলেন এক্সাইলে, পার্সিয়ায়। জাস্ট ইম্যাজিন, একজন সম্রাট যিনি এখন নির্বাসিত অতিথি এক অচেনা রাজ্যে, কিন্তু সেখানেও কিছু পেলেন। পার্সিয়ার কালচার, আর্ট, পোয়েট্রি, আর্কিটেকচার সবকিছু অ্যাবজর্ব করলেন নিজের ভেতরে। দ্য পার্সিয়ান সোল মেড দ্য ইন্ডিয়ান সয়েল। আর এই মেলবন্ধনের ফলেই জন্ম হলো এক নতুন স্থাপত্য রীতি, মুঘল আর্কিটেকচার। বহু বছর পরে হুমায়ুন ফেরত এলেন দিল্লিতে, ফেরত পেলেন তার সিংহাসন, রাজ্য, সম্মান। বাট ডেস্টিনি হ্যাড ওয়ান লাস্ট টুইস্ট। একদিন লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে গেলেন এবং সেই পতনের সঙ্গে শেষ হয়ে গেল এক সাম্রাজ্যের সূচনা অধ্যায়। হুমায়ুনের মৃত্যুর পর তার স্ত্রী হাজি বেগম নিজেই এই মকবরার দায়িত্ব নিলেন। তিনি পার্সিয়া গেলেন, শাহ তামাম্পের সাহায্যে আনলেন এক প্রতিভাবান স্থপতি, মিরাক মির্জা গিয়াজ। এই মানুষটার হাতে গড়ে উঠল দিল্লির ইতিহাসের অন্যতম অনন্য সৃষ্টি, দ্য হুমায়ুনস টুম্ব। 1565 থেকে 1572, 7 বছর ধরে চলল এই নির্মাণ কার্য। নো মডার্ন মেশিনারি, নো সিমেন্ট, শুধু নিখাত শ্রম, মাটি আর শিল্প। 30 একর জায়গা জুড়ে এই সমাধি শুধু এক সম্রাটের বিশ্রামের স্থান নয়, এটা এক সভ্যতার মন্দির।
এখন চলে এসেছি আমি হুমায়ুনের মকবরা, হুমায়ুনস টুম্ব। ওখান থেকে হেঁটে এখানে প্রতিটা গেট, প্রতিটা আর্চ, প্রতিটা কোণ একেবারে পারফেক্ট প্রপোজিশন। ইটস নট আ বিউটি, ইটস ম্যাথামেটিক্স অফ ফেথ। এই ওয়াটার চ্যানেলগুলো সিম্বলাইজ করতো 4টি স্বর্গীয় নদীর, দুধ, জল, মধু আর মদ। মোগলদের বিশ্বাস ছিল স্বর্গের রূপ নাকি এমনই, চারদিক থেকে প্রবাহিত হবে নদী আর মাঝখানে ইটারনাল সোল। আজ এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় ইতিহাসের প্রতিটি পাথর, প্রতিটি গাছ, প্রতিটি বাতাসে এখনো মুঘল আত্মা নিঃশ্বাস নিচ্ছে। এই স্থাপত্য, এই সিমেট্রি, এই নীরবতা সবকিছু বলছে যে রাজা মরে গেছেন কিন্তু তার স্বপ্ন এখনো বেঁচে আছে। আর এভাবেই ট্র্যাজেডি থেকে জন্ম নিল লিগেসি, একটা সমাধি যা পরবর্তীতে অনুপ্রেরণা দিল তাজমহলকে। দ্য স্টোরি অফ হুমায়ুনস ডিডন্ট এন্ড হিয়ার, ইট বিকামস ইটারনাল, দ্য স্টোন, দ্য সিমেট্রি ইন সাইলেন্স। হিয়ার রেস্ট দারা শিকো, হুমায়ুনস গ্রেট গ্রেট গ্র্যান্ডসন, দ্য ফিলোসফার প্রিন্স, দ্য সন অফ এম্পারার শাহজাহান, যিনি ধর্ম ও দর্শনের মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন এবং যার জীবন আওরঙ্গজেবের হাতে করুণভাবে শেষ হয়েছিল। এছাড়াও এখানে আছেন পরবর্তীতে আসা উত্তরাধিকার যেমন সম্রাট জাহাঙ্গীর, ফারুক শিয়ার, রাফি উল দারজাত, রাফি উল দৌলত, মোহাম্মদ কামবস্ক অ্যান্ড আলমগীর দ্বিতীয়, যারা এক ফেডিং বংশের পরবর্তী উত্তরসূরি ছিলেন। দিস সিঙ্গল মনুমেন্ট হোল্ডস জেনারেশনস অফ মুঘল ব্লাড লাইন্স। ইটস আ রয়্যাল নেক্রোপলিস, একটা চিরস্থায়ী রাজবাড়ি যেখানে ইতিহাস আজও নিঃশব্দে বেঁচে আছে। Inside this grand mausoleum lies Emperor Humayun himself. Beside him, his beloved Empress Beka Begum, the same woman who dreamed of this entire eternal monument. এর পাশেই আছে হাজি বেগম আর হুমায়ুনের বংশধরেরা, যাদের নাম সময়ের সাথে ইতিহাসে রয়ে গেছে। এই যে আর্কিটেকচার দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি পার্সিয়ান ইন্সপিরেশন, 8 সাইডেড স্ট্রাকচার, পারফেক্টলি সিমেট্রি। আর এর ওপরেই আছে সেই ম্যাসিভ ডাবল ডোম যেখানে সাউন্ড ইকো হয় পুরো মেলোডির মতো। এই যে চারপাশে যে চেম্বারগুলো দেখতে পাচ্ছ, এখানে শুয়ে আছে মোগল পরিবারের অন্যান্য সদস্যরা, প্রিন্স, প্রিন্সেস, স্কলার্স, জেনারেল, যারা একসময় ছিল পাওয়ার, প্রাইড অ্যান্ড পলিটিক্সের সেরা। এখন তারাই সময়ের সঙ্গে শুয়ে আছে এই নিরাপত্তার নিচে। আর এই যে জালি দেওয়া জানলাগুলো দেখতে পাচ্ছ, দে আর জাস্ট নট উইন্ডো, এগুলো হলো আলো আর হাওয়ার সেতু, where lights come in filtered and give a divine spotlight. To the east lies the sacred নিজামুদ্দিন দরগাহ, যেখানে বিশ্রাম নিচ্ছেন দিল্লির সবচেয়ে প্রিয় সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়া। মুঘল এম্পারার্স ওকে ভীষণ শ্রদ্ধা করতেন, আর তাদের বিশ্বাস ছিল যদি কোনো সম্রাটকে এমন একজন পীরের পাশে কবর দেওয়া যায়, his soul will find eternal peace. And that's exactly why Humayun's tomb stands here, দিল্লির হৃদয়ের ঠিক মাঝে, spiritually aligned with the দরগাহ, যেখানে faith and architecture এক হয়ে গেছে। In the centuries that followed, this place saw empires rise and fall. 1857 বিদ্রোহের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এখানে আশ্রয় নেন। ক্যাপ্টেন হাডসন তাকে তার 3 রাজকুমার সহ এখানেই ধরেন। And exile to Rangoon marked the final end of the Mughal dynasty. আর তোমরা যদি বলিউডের ফ্যান হও, আই এম শিওর ইউ মাস্ট হ্যাভ সিন দিস প্লেস ইন মেনি মুভিজ লাইক রং দে বসন্তি, বাজিরাও মস্তানি, কভি খুশি কভি গম, অ্যান্ড দি নেম গোজ অন। আমার ডান দিকে একটু হাঁটলেই চোখে পড়বে একটি অতি ছোট বাট রহস্যময় স্ট্রাকচার, which is নীলা গম্বুজ, the earliest surviving monument inside the Humayun's tomb complex. এই নীল চকচকে গ্লেজ স্টাইল দিয়ে ঢাকা গম্বুজটা দেখে কিন্তু তোমার মনটা কাড়বেই কাড়বে। দ্য ডিপ পার্সিয়ান ব্লু দেখে তোমার মনে হবে যে তুমি অন্য জগতেই চলে গেছো। And in the morning when light falls, it glow like almost a fallen piece of sky. Nila Gumbad most probably dated back in 1530s or early 1540s, Humayuner যুগের আগে, which making it older than a grand Humayun tomb itself. Inside this place, some unknown nobleman rest, আর ইতিহাসও জানে না তিনি অ্যাকচুয়ালি কে ছিলেন।
Some says he was court noble, some says he was connected to Humayun's family, but the truth lost in time. আর সেই রহস্যটাই এই গম্বুজকে আরো বেশি মায়াবী করে তোলে। This turquoise blue or sea green pieces of tiles are pure Persian craftsmanship. Every tile holds centuries of sun, rain, dust and devotion. এবার যেটা দেখছো সেটা হচ্ছে হুমায়ুনস টুমের সবচেয়ে ফ্যাসিনেটিং ছোট স্ট্রাকচার, বারবাস টুম বা স্থানীয় ভাষায় নায়িকা গুম্বার। এই সমাধিটা দাঁড়ানো চারবাগের সাউথ ইস্ট কর্নারে মেন টুম দেখা যায় একেবারে পারফেক্ট অ্যালাইনমেন্টে। দ্য নেম ইটসেলফ ইজ ইন্টিগ্রিং। কারো কারো মতে ইট বিলংস টু আ রয়্যাল বাবা, হুমায়ুন দরবারে একজন ট্রাস্টেড অ্যাটেন্ডেন্ট। মুঘলস ট্র্যাডিশনে একজন সম্রাটের পাশে সমাহিত হওয়া কিন্তু খুব বড় সম্মান। সো হিস্টোরিয়ানস বিলিভ এই মানুষটা মাস্ট হ্যাভ বিন এক্সট্রিমলি ক্লোজ টু দ্য এম্পারার। স্ট্রাকচারটা ছোট বাট বিউটিফুলি প্রপোর্শনেট, একটা এলিগেন্ট অক্টাগোনাল প্ল্যান, ডাবল ডোম সিস্টেম আর ভিতরে সুন্দর মিহরাব লাইক নিচেস। থিঙ্ক অ্যাবাউট ইট, যে লোকটা হয়তো সম্রাটের খুব কাছের মানুষ ছিলেন, আজ তার সমাধি দাঁড়িয়ে আছে এক্স্যাক্টলি একই বাগানে যেখানে ঘুমোচ্ছে এন্টায়ার মুঘল রয়্যাল লিনিয়েজ। যখন প্রথমবার এই সবুজ বাগানটা চোখে পড়লো, ইট ফেল্ট লাইক আর্থ সাডেনলি ব্রেথ ডিপার। এই জায়গাটার নাম চারবাগ, দ্য গার্ডেন অফ প্যারাডাইস। চার মানে চার, ফোর, and Bagh is Bagan. So together they form Charbagh, a four-park cosmic garden inspired by ancient Persian vision of heaven. এটা শুধু একটা ল্যান্ডস্কেপ না, এটা অ্যাকচুয়ালি একটা ধর্মীয় দর্শন, an idea of a universe where everything is balanced, harmonious, quiet and almost divine. Mughals used to believe that if any empire rests here, তার আত্মা চিরকাল প্রবাহিত থাকবে স্বর্গের চার নদীর মাঝে। Look at this ancient layout map, sketches the Charbagh and the model of double tomb structure. এবার দেখাই কমপ্লেক্সের অন্যতম শক্তিশালী প্রেজেন্স, ওয়েস্ট গেট পশ্চিম দরওয়াজা। This was the main ceremonial entrance to Humayun's tomb, that royal doorway through which kings, nobles, scholars and travelers entered the paradise garden for the over 4 centuries. হুমায়ুন টুমের ইস্টার্ন সাইডে দাঁড়িয়ে আছে একটা প্রায় ভুলে যাওয়া রত্ন, দ্য আরব সারাই গেটওয়ে। প্রথম নজরে এটাকে হয়তো মনে হবে আর 5টা মুঘল দরজার মতোই, বাট দ্য মোমেন্ট ইউ ওয়াক ক্লোজার ইউ রিয়েলাইজ এই দরজাটা শুধু পথ নয়, এটা একটা যাত্রার স্মৃতি। আরব সারাই নামটার মধ্যেই লুকিয়ে আছে গল্প। ওয়েন হাজি বেগম, হুমায়ুনের স্ত্রী, পার্সিয়া থেকে ক্রাফটসম্যান, আর্টিস্ট, ম্যাসনস নিয়ে দিল্লি ফিরেছিলেন, তাদের থাকার জন্যই বানানো হয়েছিল এই বিশাল সরাই। অ্যান্ড ইন আ রেস্টিং প্লেস, একটা পুরো আর্টিস্ট ভিলেজ, যারা পরে হুমায়ুনস টুমের নির্মাণে প্রাণ ঠেলে দেবে। Inside the gate once opened a huge compound, courtyards, rooms, workshop, claims, যেখানে শত শত আর্টিসিয়ানস থাকতো, কাজ করতো, পাথর কেটে ডিজাইন এঁকে হুমায়ুনস টুমের প্রতিটা অংশে আর্টিস্ট্রি ছড়িয়ে দিত। আজকে যদিও আরব সারাই মোস্টলি ইন রুইন্স, ইটস আ গেটওয়ে স্টিল স্ট্যান্ডস টল, একটা সাইলেন্ট রিমাইন্ডার যে গ্রেট মনুমেন্টস আর নেভার বিল্ড বাই কিংস অ্যালোন। এগুলো গড়ে ওঠে শিল্পীদের ঘামে, ক্রাফটসম্যানের হাতে আর ড্রিমার্সদের হৃদয়। হুমায়ুনস টুমের ভেতরে ঢুকতেই যে জিনিসটা অনেকেই বোঝে না, এই যে বিউটিফুল সমাধিটা আমরা আগে দেখলাম, এটার আরো পুরনো রত্ন কিন্তু দাঁড়িয়ে আছে এখানে। এটাই হচ্ছে ঈশা খানস টুম, একটা প্রি মুঘল মাস্টারপিস, একটা সময়ের পুরনো প্রতিচ্ছবি, যেটা হুমায়ুনস টুমের থেকে প্রায় 1 শতাব্দী আগের। এই যে বিশাল যে স্ট্রাকচারটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এটা দেখে মনে হচ্ছে না অষ্টভুজি কোনো মন্দির, যেটা পুরো ঘাসের ওপরে ভেসে রয়েছে। রেড স্যান্ডস্টোন অ্যান্ড গ্রে কোয়ার্টজ দিয়ে এটা তৈরি করা হয়েছে। এই সমাধিটা একটা অন্য রকমের অথরিটি ধরে রাখে, উইচ ইজ কোয়াইট বাট পাওয়ারফুল, যেখানে সকালে রোদ পড়লে মনে হয় যেন সময়ের ধুলো রোদের সাথে ঝলসে উঠেছে। কে ছিলেন এই ঈশা খান? ঈশা খান ছিলেন সুর ডায়নেস্টির একজন আফগান নোবেল, শেরশাহ সুরি সময়কার একজন ক্ষমতাধর অভিজাত, যিনি দিল্লির রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই সমাধিটা তৈরি হয়েছিল 1547 সালে, হুমায়ুন ফেরত আসার আগে, মুঘল স্থাপত্য ফুললি ব্লুম করার আগে। হুমায়ুনস টুমের রিফাইন্ড মুঘল সিমেট্রির থেকে এটা সম্পূর্ণ আলাদা। এটা অনেক বেশি অনেক বেশি ম্যাসকুলিন, অনেক বেশি ফোর্ট্রেসের মতো। অক্টাগোনাল বেস, মাল্টিপল আর্চেস, ব্লু টাইল ইনলে, সবকিছু মিলিয়ে এটা যেন একটা শক্তিশালী ওয়ারিয়ারের প্রেজেন্স।
এখানে যে ব্লু টাইলসের কাজ আছে, যেটাকে আমরা বলি নীল কাম, এটা ছিল দিল্লির প্রথম গ্লেজ টাইল এক্সপেরিমেন্টের একটা আর্লি এক্সাম্পল। মেইন চেম্বারের চারিদিকে একটা কন্টিনিউয়াস ভারান্দা আছে। প্রত্যেকটা আর্চ একটু আলাদা, কেউ ওয়াইডার, কেউ শর্টার, কেউ ডিপ কাট, কেউ শ্যালো। আর ভেতরে গেলে দেখা যাবে ঈশা খানের মেন সেনোপথ আর ফ্যামিলি গ্রেভস, সবই বৃত্তাকার আর অষ্টভুজি প্যাটার্নের মধ্যে। ইনসাইড ফিলস ইনক্রেডিবলি পিসফুল, যেন বাতাসও এখানে নরম হয়ে যায়। ঈশা খান টুম্বের চারিদিকে উঁচু প্যারাফেট, আর্চ ডোরওয়েজ, টারেট লাইক কর্নার স্ট্রাকচার, সবকিছু মিলিয়ে এটা যেন একটা ছোট দরবার ফর্ট্রেস। এটা ছিল ইন্ডো আফগান এস্থেটিক্সের সিগনেচার, ডিফেন্সিভ বাট অর্নামেন্টাল। ঈশা খান টোমের ঠিক পাশেই ছিল এই অ্যাডোরেবল ছোট্ট মসজিদটা। রেড স্যান্ডস্টোন, ল্যাটিস জালি ওয়াক, ব্লু টাইলস সব মিলিয়ে এই জায়গাটা একটা পারফেক্ট আফগান মিনিয়েচার ক্রিয়েট করে। আজ থেকে কিছু বছর আগে ASI এর এক্সকাভেশনে বের হয়েছিল এই সাঙ্কেত গার্ডেন স্ট্রাকচারটা, যেটা দেখে বোঝা যায় ঈশা খান কমপ্লেক্সটা আরো কত বড় ছিল, উইথ মাল্টিপল লেয়ার্স, প্ল্যাটফর্ম, ওয়াটার চ্যানেলস ইত্যাদি। এটা হচ্ছে একটা মিউজিয়াম যেখানে তোমরা দেখতে পাবে হচ্ছে ডেলিকেট মোগল কয়েন্স, ক্লে সিলস, ওল্ড ম্যানুস্ক্রিপ্ট, আরো নিখুঁত কিছু মোগল সিগনেচার্স। এবার বলো তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো এই হিস্টোরিক্যাল ট্যুরটা? জানাতে হবে আমাদের তো। সো প্লিজ কমেন্ট আস অ্যান্ড লেট আস নো হাউ উই আর ডুইং। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই।